আপনারা শুনছেন হুমায়ুন আজাদের লেখা উপন্যাস ফালি ফালি করে কাটা চাঁদ। আজ উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। পরদিন আমি বেশ দেরি করে ইউনিভার্সিটিতে যাই। ক্লাস নেই, শুধু একটু হাজিরা দেয়া, এতগুলো টাকা দেয়, আর একটু আড্ডা দেয়া। দেরি করে কেন গেলাম জানি না, হয়তো জানি। আমি কি এড়াতে চাই কাউকে? এড়ানোর কি আছে? ভদ্রলোক ফোন করবেন, হাহাকার করবেন, আমার শুনতে ইচ্ছে করবে না, ওগুলোকে শূন্যগর্ভ মনে হবে। আবার হয়তো ইচ্ছে করবে শুনি, দেখি কত রকমের হাহাকার আছে পৃথিবীতে। এটা আমি এড়াতে চাই? এড়িয়ে কি হবে? এটা আমি শুনতে চাই, শুনে কি হবে? গিয়েই শুনি ফোন এসেছিল ২-৩ বার। আমার ভয় হয় আবার আসবে, আবার মনে হয় আসুক না, কি হবে ফোন এলে? আসুক বা না আসুক, তাতে আমার কিছু যায় আসে না। এর উপর আমার কোনো হাত নেই। আমি বসে একটি বইয়ের পাতা উল্টোতে থাকি, ভেতরে ভেতরে বলতে থাকি, আসুক না, ফোন যদি আসেই তাহলে এখনই আসুক না, দেরির কি দরকার? আমার দরজায় নক হয়। আমি বলি, কাম ইন প্লিজ। কে আসতে পারে? অভাবিত কেউ? নকটাকে চেনা আর অচেনা মনে হয়। দেখি দরজা ঠেলে ঢুকছে দেলোয়ার। আমি হেসে উঠে দাঁড়াই। এটা আমার অভ্যাস। একটু চমকে একটু উচ্ছ্বসিত হয়েই বলি, তুমি? দেলোয়ারকে দেখে আমার ভালোই লাগে। আমি চাইনি সে আসুক, তবু সে এসেছে। বেশ, আসুক। দেলোয়ার বলে, হ্যাঁ, এলাম। যেন এক পরিচিত এসেছে, বন্ধু এসেছে। তাকে দেখে আমার খুশি লাগছে। সেই খুশিটা আমার হাসিতে লেগে আছে। আমি বলি, বসো। দেলোয়ার বলে, তোমাকে ফোন করে পাই না, রেস্ট হাউসে গিয়ে শুনি তুমি সেখানে নেই। দেলোয়ারের কণ্ঠ বলছে আমি অপরাধ করেছি। আমাকে যেমন সহজে পাওয়া শর্তসম্মত ছিল, সেটা আমি ভঙ্গ করেছি। আমি ঠান্ডা স্বরে বলি, হ্যাঁ, ওটা ছেড়ে দিয়েছি। দেলোয়ার বলে, তোমাকে নিয়ে যেতে এলাম। বাহ, আমি যেন গোসা করে ঠোঁট ফুলিয়ে বাপের বাড়ি চলে এসেছি। আমার পতির এতদিন সময় হয়নি। ভেবেছিলেন আমি নিজেই একদিন তার পায়ে ফিরে গিয়ে কেঁদে কেটে মাপ চাইব। সেটা হচ্ছে না দেখে তিনি দয়া করে তার পরিবারকে নিতে এসেছেন, এবং আমাকে এখনই ঘোমটা মাথায় দিয়ে তার পেছনে পেছনে হাঁটতে হবে। আমার ইচ্ছে করে একটু রেগে উঠি, কিন্তু আমি স্নিগ্ধ থাকি। আমি বলি, চা খাও। কাজের মেয়েটিকে ডেকে পানি আনাই। চা বানিয়ে ১ কাপ দেলোয়ারের দিকে বাড়িয়ে দিয়ে হেসে বলি, তুমি দেখতে বেশ সুন্দর হয়েছ। দেলোয়ারকে আমার সবসময় ভালোই লাগে, আজও লাগে। ওকে প্রশংসা করতেও আমার ভালো লাগে। দেলোয়ারও মনে করে প্রশংসা তার সবসময়ই প্রাপ্য, এবং আমারও এটা অভ্যাস হয়ে গেছে। দেলোয়ার চা খেতে গিয়ে পিরিচে চা ফেলে দেয় একটু। আমি টিস্যু পেপার দিয়ে পিরিচটি মুছে আবার চায়ের কাপটি এগিয়ে দেই তার দিকে। কেউ ময়লা পিরিচে কাপ রেখে চা খাচ্ছে দেখতে আমার ভালো লাগে না। দেলোয়ার বলে, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। আমি বলি, বেশ করেছ। দেলোয়ার বলে, চলো আমার সাথে। আমি বলি, তুমি তো জানো আমি যাব না। দেলোয়ার বলে, কেন যাবে না? আমি হেসে বলি, এমনি। দেলোয়ার বলে, তোমার ক্লাস আছে? আমি বলি, না। দেলোয়ার বলে, তাহলে চলো বাসায় যাই। আমি বলি, তুমি যাও। আমি চুপ করে বসে থাকি। আমার কথা বলতে ইচ্ছে করে না। তার এই টানাটানি আমার ভালো লাগে না। দেলোয়ার কেন বুঝতে পারছে না? গেলে আমি যেতাম, উড়ে যেতাম, আমাকে টানতে হতো না। দেলোয়ার বলে, তুমি এখন কি করবে? আমি বলি, এখন যাব। দেলোয়ার বলে, আমার সাথে চলো। আমি বলি, না। দেলোয়ার বলে, তাহলে আমি তোমার সাথে যাব। এ ভয়টা আমার ছিল। আমি তার সাথে যেতে চাইব না। সে আমার সাথে যেতে চাইতেও পারে। তখন আমি কি করব? আমি সোজা নেমে গিয়ে একটি বেবি নেব। একটু ঘুরে এপথ সেপথ দিয়ে যাব। সে গাড়ি করে পেছনে পেছনে আসতে আসতে একসময় আমাকে হারিয়ে ফেলবে। কেমন লাগবে আমার এই পালানো, এই অনুসরণ?
ভালো লাগবে না। দেলোয়ারকে আমার ফ্ল্যাটে আমি নিতে চাই না, হয়তো তাই। তবে সে আসতেও পারে, বসে আমার সাথে চাও খেতে পারে, গল্পও করতে পারে, কিন্তু আর আগের মতো নয়। সে আসতে চাইবে হাজব্যান্ড হিসেবে। কিন্তু আমি যে জীবন বদলে দিয়েছি, আমি হাজব্যান্ড চাই না। আমি লুকোচুরি করে থাকতে চাই না, পালিয়ে থাকতে চাই না, শুধু বদলানো জীবনে থাকতে চাই। আমি বসা থেকে উঠতে উঠতে বলি, আমি যাচ্ছি। দেলোয়ার বলে, আমিও তোমার সাথে যাব। আমি বলি, না। দেলোয়ার বলে, আমি যাব। দেলোয়ার আমার সাথে সাথে পেছনে পেছনে নামে। আমি রাস্তায় এসে বেবির জন্য দাঁড়াই। আমি বলি, তুমি যাও। দেলোয়ার বলে, আমি তোমার সাথে যাব। দেলোয়ারের গাড়িটা দেখছি না। গাড়িটাকে, গাড়ির রংটাকে একবার আমার দেখতে ইচ্ছে করে। আমি এদিক ওদিক তাকাই। জিজ্ঞেস করতে ইচ্ছে করে না, তবু জিজ্ঞেস করি, তোমার গাড়ি কই? দেলোয়ার বলে, গাড়িটা তো আমার নয়, তাই আনিনি। পরের গাড়িতে চড়তে ইচ্ছে করে না। আমি বলি, যার গাড়ি তার কাছে পাঠিয়ে দিলেই পারো। আমি ভেবেছিলাম দেলোয়ার বলবে, দেব, কিন্তু সে কোনো কথা বলে না। একটি বেবি এলে আমি হাত তুলে থামাই, বেবিতে উঠি। দেলোয়ারও ওঠার উপক্রম করে। আমি বলি, তুমি উঠো না। দেলোয়ার বলে, না, আমি যাবই। আমি বলি, জোর করে যাওয়া কি তোমার ঠিক হবে? দেলোয়ার বলে, জোর করেই যেতে হবে। একটি দৃশ্য হয়তো অভিনীত হবে আমার ইউনিভার্সিটির সামনের রাস্তায়। তা আমি চাই না। আমি বলি, আচ্ছা চলো। এই কেমন যাত্রা! মনে হয় আমি এক অচেনা মানুষের পাশে বসে আছি। এমন অচেনা মানুষ, যার দিকে আমার তাকাতেও ইচ্ছে করছে না। অথচ আগে যখন আমরা একসাথে বেবিতে উঠতাম, আমাদের উল্লাস বেবির শব্দকেও ছাপিয়ে উঠত। দেলোয়ার আমার একটি হাত টেনে নিতে চায় তার হাতের ভেতরে। আমার হাতটা নিজে নিজে সরে আসে। সে আমার গ্রীবা টেনে চুমু খেতে চায়। সে জায়গাটি জানে। সে হয়তো ভেবেছে বেবির ভেতরেই আমি গলে গলে শুয়ে পড়ব, চোখ বুজে আসবে। আমি দূরে সরে যাই। আমি বলি, তুমি না এলেই ভালো করতে। দেলোয়ার বলে, কেন আসবো না? আমি বলি, দিন দিন তুমি আমার চোখে ম্লান হয়ে উঠছ। দেলোয়ার বলে, তুমি কি কারোর সাথে প্রেম করছো? আমার ঘেন্না লাগে। ইচ্ছে করে তাকে ঠেলে ফেলে দেই। তার মুখের দিকে তাকিয়ে আমি একটি কুষ্ঠরোগীর মুখ দেখতে পাই। আমি বলি, করলে তোমাকে বলবো কেন? দেলোয়ার বলে, শুনেছি এখানে লাভ আর লাভ মেকিংই বেশি হয়। বেবি এসে বাড়ির সামনে থামে। আমি বলি, তুমি চলে যাও। দেলোয়ার বলে, না। আমার সাথে সাথে সে উপরে ওঠে, ভেতরে ঢোকে। ঢুকেই আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে চায়, নগ্ন করতে চায়। এর জন্য আমি প্রস্তুত ছিলাম। জানতাম সে আমাকে উপভোগ করে অধিকার করতে চাইবে। সে আমার দুর্বলতাগুলো আর দুর্বল স্থানগুলো চেনে। 5 বছর ধরে আমিই ওগুলো তাকে চিনিয়ে দিয়েছিলাম। আজ সেগুলো কাজে লাগাতে চাইবে। আমি ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিয়ে বলি, দেখো, তোমাকে আমি চুম্বন আলিঙ্গনের জন্য নিয়ে আসিনি। তার মুখটি কি কোনো জন্তুর মুখের মতো দেখালো? আমি একবার চোখ বন্ধ করে আবার তাকাই। মানুষের মুখ দেখতে চাই। দেলোয়ার বলে, তাহলে কাকে নিয়ে আসো? ঘেন্নায় আমি স্তব্ধ হয়ে যাই। বলি, তা তো তোমাকে আমি বলবো না। দেলোয়ার বলে, তুমি একটা নষ্ট মেয়ে লোক। আমি বলি, তুমি যদি মনে করো তাহলে তাই। দেলোয়ার বলে, এজন্যই তুমি বাসা ভাড়া নিয়েছ। আমি বলি, তুমি ঠিক বুঝেছ। দেলোয়ার বলে, পুরুষের গায়ের গন্ধ ছাড়া তুমি সময় কাটাচ্ছ, তা কি তুমি আমাকে বিশ্বাস করতে বলো? তোমাকে আমি চিনি না? আমি বলি, হ্যাঁ, পুরুষ ছাড়া আমার চলে না। পেটিকোটের নিচে ডজনখানেক পুরুষ সবসময় আমি ঝুলিয়ে রাখি। দেলোয়ারকে যদি ঘাট ধরে বের করে দিতে পারতাম। আমি তা পারি না। কাউকেই আমি কখনো ঘাট ধরে বের করে দিতে পারবো না। ঘাট ধরে ওকে বের করে দিতে আমার খুবই খারাপ লাগবে। ও আমার একদিন খুব কাছের ছিল, ভেতরের ছিল। আমার নগ্ন দেহ ও অজস্রবার উপভোগ করেছে। ওকে উপভোগ করতে দিয়ে সুখ পেয়েছি। আর ও আমার থেকে শক্তিমান। আমার লিঙ্গের এই দুর্বলতাটি আমার আছে। আমাকে সে ধর্ষণ করতে পারে।
সে সারা ফ্ল্যাট ঘুরে দেখে এসে বলে, বেশ সাজিয়েছ, বেশ সুখেই আছো। আমি বলি, হ্যাঁ আছি। দেলোয়ার বলে, সে কখন আসে? আমার আর ইতরামো সহ্য হয় না, তার সাথে ইতরামো করতেও ইচ্ছে করে না। নইলে বলতাম, এখনই আসবে। মনে হয় নোংরা করে ফেলছে নিজেকে। আমার ফ্ল্যাট ভরে আবর্জনা ছড়িয়ে পড়ছে, উপচে পড়ছে মলমূত্র। আমি বলি, আমার খেতে হবে, চাইলে তুমিও খেতে পারো। দেলোয়ার বলে, হ্যাঁ খাবো। খাওয়ার কিছুই নেই। দুপুরেও আমি জেলি মেখে টোস্ট করা 2 টুকরো পাউরুটি আর 1 কাপ চা খাই। আজও তাই আছে। কয়েকদিন ধরে এভাবেই চালাচ্ছি। ভালোই লাগছে। যখন খারাপ লাগবে, পোলাও রান্না করে ফেলব। আমি টোস্টারে কয়েক টুকরো পাউরুটি সেঁকি। প্লেটে সাজিয়ে এনে খাবার টেবিলে রাখি। ভুটানি জেলির বয়ামটি টেবিলেই রাখা ছিল। বসে সেটি থেকে টোস্টে জেলি মাখি। কেটলি অন করে দেই। একটি প্লেটে দেলোয়ারের জন্য 3টি টোস্ট, আমার প্লেটে 2টি টোস্ট। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, যা সে অনেকদিন দেখেছে, কিন্তু কখনো দেখেনি। আমি বলি, বসো, খাও। দেলোয়ার বলে, তুমি এই খেয়ে বেঁচে আছো নাকি? আমি বলি, সুখে থাকলে বেশি খেতে হয় না। দেলোয়ার বলে, এর চেয়ে চলো বাইরে খেয়ে আসি। আমি বলি, তুমি আর কাউকে নিয়ে গিয়ে খাও। দেলোয়ার বলে, তুমি তো অন্য কাউকে নিয়ে খাচ্ছ। আমি বলি, হ্যাঁ খাচ্ছি। খেতে খেতে ভাবি আরেকটা আক্রমণ আসবে। দেলোয়ার অধিকার করতে চাইবে আমাকে, আমার দেহটিকে। যেভাবে করতে চাইবে সেটা হবে বলাৎকার। আমি তা হতে দেব না। দেলোয়ার খাচ্ছে। আমি মাঝে মাঝে তার মুখের দিকে তাকাই। তার মুখে ঝলকে ঝলকে তার আগের মুখটি দেখতে পাই আমি। সে মুখটির জন্য আমার মায়া হয়। আবার আরেকটি মুখ দেখি, যেটি মানুষের মুখ নয়। সেটি আমাকে অসুস্থ করে তোলে। তার দিকে চা এগিয়ে দিয়ে বলি, চা শেষ হলে তুমি চলে যাবে। হাত বাড়িয়ে সে আমার হাত ধরে বলে, আমি চুমু খেতে চাই। আমি হাত টেনে নিয়ে বলি, না। সে বলে, আমি ইন্টারকোর্স করতে চাই। আমি বলি, না। সে বলে, তাহলে আমি মেড সার্ভেন্টের সাথে করব। আমি বলি, করো। সে বলে, এখন গিয়েই করব। আমি বলি, করো। বলতে ইচ্ছে করে, এর মাঝে নিশ্চয়ই করেছ। একা পেয়ে মেয়েটিকে কি তুমি না করে ছেড়েছ? কিন্তু বলি না। সে করে থাকলে করুক, যতবার ইচ্ছে, তাতে আমার কি? আমি তো আর তার জীবনের মধ্যে নেই। সে তার জীবন নিয়ে যা ইচ্ছে করতে পারে। আমি বাধা দিতে পারি না, দুঃখ পেতে পারি না। আমি চাই সে এখন যাক, আমাকে মুক্তি দিক। আমি একা থাকতে চাই, তার সাথে আমি মারামারি করতে চাই না। আমি বলি, তুমি এখন যাও, হয়তো একদিন আমিই ডাকব। সে বলে, না, তুমি ডাকবে না। আমি বলি, আমার অনুরোধ রাখো, তুমি যাও। সে বলে, কেন, লোকটি কি এখন এসে পড়বে? আমি বলি, না, আমি তার কাছে যাব। আমি মারামারি করতে চাইনি, কিন্তু দেখতে পাই ওর কথায় আমার ভেতরে এক ডাকাত জেগে উঠছে। স্তব্ধ হিংস্রতা জাগছে মনে। লড়াই করার জন্য তৈরি হয়ে উঠছি আমি। সে বলে, আমি তোমার দেরি করিয়ে দিচ্ছি? আমি বলি, হ্যাঁ। সে বলে, একবার ইন্টারকোর্স করতে দাও। আমি বলি, না। সে বলে, আগে তো প্রতি রাতে করতাম। আমি বলি, হ্যাঁ, দিনেও করতাম। সে বলে, তাহলে এখন করতে দেবে না কেন? আমি বলি, আমার আর ইচ্ছে করে না। সে বলে, তুমি লোকটির সাথে নিশ্চয়ই করো। আমি বলি, হ্যাঁ করি। সে বলে, রেগুলারলি করো? আমি বলি, হ্যাঁ করি। সে কেঁপে ওঠে, বলে, সত্যিই করো? আমি বলি, সত্যি না মিথ্যে আমি বলবো না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। সে বলে, তাহলে চুমু খেতে দাও। লড়াই আর আমার ভালো লাগে না। আমি বলি, আচ্ছা খাও। কি আসে যায় যদি সে একবার চুমু খায়? এমন তো সে কতই খেয়েছে। কতবার আমিই এগিয়ে গিয়ে খেয়েছি, তার সামনে কতবার বিছিয়ে দিয়েছি নিজেকে।
এখন চুমু খেলে আমার এমন কি এসে যায়? কি নষ্ট হয়? মাঝরাতে কোনো ধর্ষণকারী যদি ছুরি পিস্তল উঁচিয়ে আমাকে ধর্ষণ করতে চায়, পৌরাণিক সতীত্ব রক্ষার জন্যে প্রাণপণ লড়াই করে আমি আমার দেহটিকে ছিন্ন ভিন্ন রক্তাক্ত হতে দেব না। আমার দেহটিকে আমি ভালোবাসি। এর গায়ে একটু আঁচড় লাগলেও আমার কাঁদতে ইচ্ছে করে। আর নিহত হয়ে আমি কখনোই মহীয়সী সতীর উপাধি নেব না। আমি আমার দেহটিকে তুলে দেব। এটাও তেমনি। দেলোয়ার চুমু খেয়ে আমাকে অর্ধেক ধর্ষণ করতে চায়। বাধা দিলে সে আমাকে পূর্ণ ধর্ষণ করবে। আমার দুপুর বিকেল সন্ধ্যাটিকে নষ্ট করে দেবে। দেলোয়ার এগিয়ে এসে আমাকে চেয়ার থেকে টেনে তুলে চুমু খায়। আমি বাধা দেই না। আমি তাকে চুমু খাওয়ার অনুমতি দিয়েছি। সে চুমু খেতে পারে। কিন্তু আমি তো চাইনি। আমার ঠোঁট ঝামা পাথরের মতো খসখসে হয়ে ওঠে। শরীরটা শক্ত হয়ে ওঠে কংক্রিটের মতো, দেয়ালের মতো। যদিও আমি একসময় তাকে চুমু খাওয়া শিখিয়েছিলাম, আমার ঠোঁট জিভ বাড়িয়ে দিয়ে। শিখিয়েছিলাম অন্ধ হয়ে যেতে। আমি বিস্মিত হই, ভয় পাচ্ছিলাম। সে হয়তো আমার স্পর্শকাতর জায়গাগুলোকে উত্তেজিত করে তুলবে, পাগল করে তুলবে আমার গ্রীবার লাল তিলটিকে। আমি হয়তো কেঁপে কেঁপে জ্বলে জ্বলে মোমের মতো গলে যাব। ঝলকে ঝলকে আমার ভেতর থেকে তরল আগুন বেরোতে থাকবে। তার বদলে মনে হতে থাকে সে আমাকে পীড়ন করছে, আলিঙ্গনে আমার শরীরটিকে ভেঙে ফেলতে চাচ্ছে। আমার হাতগুলো খসে পড়লে, ঠোঁট দুটো ছিঁড়ে পড়লে যেন সে সুখী হয়। তার ভেতরে কি জেগে উঠেছে? কাম না ক্রোধ? আমি বুঝতে পারি না। নাকি আমি বুঝতে পারি? তার বাহুপাশে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমি নিজেকে টেনে সরিয়ে আনি। আমি বলি, হয়েছে, আর না। সে বলে, না, আরও। আমি ঠান্ডা স্বরে বলি, না, আর নয়। সে কেঁপে কেঁপে মেঝের উপর বসে পড়ে। তাকে অসুস্থ মনে হয়। আমি বলি, এবার যাও। সে বলে, আমার যেতে ইচ্ছে করছে না। আমি বলি, এখন যাও। সে বলে, আমি প্রতিদিন আসব। আমি বলি, না। সে বলে, তোমাকে ছেড়ে থাকতে আমার কষ্ট হয়। তার কথা শুনে আমারও কষ্ট হয়। তার মুখের দিকে তাকিয়ে তার আগের মুখটি দেখতে পাই। আমি স্নিগ্ধভাবে বলি, এখন যাও। দেলোয়ার বেরিয়ে যায়। দরজা বন্ধ করে এসে আমি বিছানায় এলিয়ে পড়ি। পীড়নে আমি বেশ ক্লান্ত। ব্যথা করছে গ্রীবা। কোমরে একটি নখ বসে গিয়েছিল হয়তো। শরীরটা ভেঙে পড়ছে। তবু আমার মন কষ্ট পেতে থাকে তার জন্যে। সে শূন্য হয়ে গেছে। একদিন তার সব পূর্ণ ছিল। তখন সে দেবদূত ছিল। এখন শূন্য হয়ে গেছে বলে শোচনীয় হয়ে উঠেছে সে। আমার কোনো কষ্ট নেই। তাকে হারিয়ে ফেলছি, এই শূন্যতা বোধ আমার নেই। তার কষ্ট অনেক। আমাকে হারিয়ে ফেলার শূন্যতা তাকে পীড়ন করছে। নিজেকে সে পরিত্যক্ত ভাবছে। সবকিছু তার নিরর্থক লাগছে। একটি প্রশ্নের উত্তর খুঁজছে সে, পাচ্ছে না। পাচ্ছে না বলে আরও কষ্ট পাচ্ছে। কেন আমি তাকে ছেড়ে দিচ্ছি? সে জানে না, আমি জানি। আমি জানি বলে আমার কষ্ট নেই। সে জানে না বলে তার অশেষ কষ্ট। আমি কারোর সাথে ঘুমোচ্ছি? সে জানে না, আমি জানি। আমি জানি বলে আমার কোনো কষ্ট নেই। সে জানে না বলে তার অশেষ কষ্ট। তার খুব কষ্ট হচ্ছে। এতে আমার কষ্ট লাগে। কিন্তু আমার কিছুই করার নেই। আমি জীবন বদলে দিয়েছি। দেলোয়ার কি ফিরে গিয়ে কাজের মেয়েটির সাথে ঘুমোবে? সে কি ঘুমানো শুরু করে দিয়েছে? মেয়েটিকে তো সে পছন্দ করত। মেয়েটির থলথলে শরীরের দিকে তাকে আমি তাকিয়ে থাকতে দেখেছি। যেমন সে তাকায় হিন্দি সিনেমার মেয়েগুলোর দিকে। স্থূল স্তন, উরু, পাছা তার পছন্দ। সে কি ঘুমোয়? ঘুমুক। আমার কি? ঘুমোবে না কেন? তার তো ঘুমানো দরকার। ঘুমুক। সেটা আমার ভাবার বিষয় নয়। সে ঘুমুক। কিন্তু সে ঘুমোয় কি ঘুমোয় না, এটা আমি ভাবছি কেন? আমার মাথায় এটা ঘুরছে কেন? এটা কি আমার ঠিক হচ্ছে? সে যেখানে ইচ্ছা ঘুমুক। আমার খুব কথা বলতে ইচ্ছে করছে, যে কারো সাথে, দেলোয়ারকে ছাড়া। আমার ডিরেক্টর, ওই ভদ্রলোক, গ্রিনলেস ব্যাংকের ম্যানেজার, অলিম্পিয়ার সেলস বয়, ঢাকা ইউনিভার্সিটিতে আমার স্যার, যিনি মৃদু হার্ট অ্যাটাকে ভুগছেন। আমাকে দেখলেই ফোন নম্বর দিয়ে ফোন করতে বলেন।
আমার সাথে তার কথা আছে এবং আমি চিনি না যাদের। এমনকি একটি রিকশাওয়ালা পেলেও আমি মন ভরে কথা বলতাম। একটা ফোন থাকলে বেশ হতো। একটি ফোন শিগগির নিতে হবে, নইলে আমার দম বন্ধ হয়ে আসবে। আমি কথা বলতে চাই, শুনতে চাই, কোনো কাজের নয়, অকাজের কথা, যার কেন্দ্র আমি। ডিরেক্টরের সাথে কথা বলতে পারলে তাকে অনেকগুলো খোঁচা দিতাম। তিনি আমার স্তব করতে থাকতেন, ভালো লাগতো। ওই ভদ্রলোকের সাথে কথা বলতে পারলে হাহাকার শুনতাম, শুনতে আমার ভালো লাগতো। তার ভেতরে জাগিয়ে দিতাম আরেকটু হাহাকার। স্যারের সাথে কথা বলতে পারলে কি বলতাম জানি না, হয়তো শুধু শুনতাম, হয়তো তিনিও হাহাকার করতেন। আর একটা রিকশাওয়ালার সাথে কথা বললে হয়তো তার বউকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়তাম। নিয়ে যেতে আমার ভালো লাগতো। আমার খুব কথা বলতে ইচ্ছে করছে, এলোমেলো অনেক কথা। তুমি এখন কাকে পাবে? নিজের সাথেই কথা বলো। নিজের সাথে কথা বলতে আমার ইচ্ছে করছে না। তাহলে স্তব্ধ হয়ে যাও, যেন পৃথিবীতে কথা নেই। তখন চোখ পড়ে আমার শরৎ রচনাবলীটির উপর। আমি দুহাতে ওটি টেনে নেই। ভেতরে আঙুল ঢোকাতেই গৃহদাহটি খুলে আসে। আমি মৃদু হাসি। চমৎকার, ঠিক বই নিজেকে মেলে ধরেছে আমার সামনে। মনে পড়ে, ১০ম শ্রেণীতে পড়ার সময় লুকিয়ে লুকিয়ে এটি পড়ে পাগল হয়ে গিয়েছিলাম। অচলার জন্যে ভরে উঠেছিলাম কষ্টে। ওর হয়ে হাহাকার করেছিলাম কয়েকদিন ধরে, বারবার ৮, ৯, ১০ বার পড়েছিলাম। আজও অচলা আছে আমার বুকের ভেতরে। আজও দেখতে পাই ব্যথিত মহিম বেরিয়ে যাচ্ছে অচলাদের বাড়ি থেকে। অচলার বাবা তাকে বিদায় করে দিয়েছে। তার পছন্দ এখন ধনী সুরেশকে। মনে পড়ে, আমি মহিমের বিষণ্ণ মুখের দিকে তাকিয়েছিলাম। ইচ্ছে হয়েছিল গিয়ে তাকে জড়িয়ে ধরি, আমার করে রেখে দেই। একটি বেয়ারা দৌড়ে এসে তার হাতে এক টুকরো কাগজ দেয়, তাতে লেখা শুধু অচলা। ওই ঘটনায় ঝলমলিয়ে উঠেছিলাম। মহিম ফিরে গিয়ে দেখে ভেজা চোখ নিয়ে অচলা দাঁড়িয়ে আছে সিঁড়িতে। আমার বুক কাঁপছিল, চোখ জলে ভরে উঠেছিল। অচলা নিজের আঙুল থেকে আংটি খুলে পরিয়ে দেয় মহিমের ডান হাতের আঙুলে এবং এইবার যা করবার তুমি করো বলে গড় হয়ে পায়ের কাছে একটি নমস্কার করে ধীরে ধীরে চলে যায়। ঝলমল করে উঠেছিলাম। আমার সব গাছে, সব পাতায়, ফুলে, মেঘে, ঢেউয়ে ভোরের আলো এসে পড়েছিল। কাঁপছিলাম। আমি অচলা হলে কি পারতাম এমন করতে? পারতাম, পারতাম, পারবো, পারবো। আমার মন বলতে থাকে। অনেক দিন পর উপন্যাস পড়ছি, পড়তে থাকি, ভালোই লাগতে থাকে। আমি কথা বলতে চেয়েছিলাম মুহাম্মদ আহম্মদ, হরিদাস, কানাইলাল, যে কারো সাথে। এবার কথা বলার ভালো লোক পেয়ে যাই, একেবারে শরৎবাবু। পড়তে থাকি আর তার সাথে কথা বলতে থাকি। মাঝে মাঝে তাকে ডেকে জিজ্ঞেস করি, শরৎবাবু, আপনি কি সবসময় সত্য কথা বলছেন, নাকি দু একটি মিছেও বলছেন? জিজ্ঞেস করি, মশাই, অচলা মহিম সুরেশকে কি আপনি নিজেই বুঝতে পারছেন? মাঝে মাঝে গোলমাল করে ফেলছেন যে। পড়তে বেশি সময় লাগে না। ঘটনার উপন্যাস, বর্ণনার নয়, উপলব্ধির নয়, ঘটনার। দ্রুত এগোতে থাকে। পড়তে পড়তে ৩-৪ ঘন্টা পর পৌঁছি সেই ভয়ঙ্কর ঘটনায়, যার জন্যে শরৎবাবু প্রস্তুত করছিলেন পাঠকদের। আমি একটু উত্তেজিত হই। মন বলতে থাকে, দেখি তো শরৎবাবু কিভাবে বর্ণনা করেছেন অচলা সুরেশের প্রথম শারীরিক সম্পর্ক। অচলা নিজে যেতে চায়নি সুরেশের ঘরে। রামবাবুর আবেদনে নিবেদনে মধ্যরাতে অচলা ঢুকছে সুরেশের শয়ন মন্দিরে। সব পাঠক তাকিয়ে আছে সেদিকে, আমিও। তখন বাইরে মত্ত প্রকৃতি মাতলামো করছে, অন্ধকারে বিদ্যুৎ চমকাচ্ছে। সারা রাত এভাবেই মেতে থাকে প্রকৃতি। আমি একটু হেসে উঠি, জিজ্ঞেস করি, শরৎবাবু, ভেতরে কি হচ্ছে, শয্যায় কি হচ্ছে, তার সংবাদ তো দিলেন না। বুঝতে পারছি, এর বেশি আপনি পারেন না। সমাজ মানবে না। সমাজকে মেনেই তো লিখতে হবে আপনাকে, তাহলেই তো থাকতে পারবেন জনপ্রিয়। আমি হেসে বলি, মশাই, উত্তেজনাটুকু ঠিকই তৈরি করেছেন। তারপর অন্ধকার, তারপর প্রতীকরূপক, প্রকৃতির মাতলামো, বিদ্যুতের চমক। মশাই, ধর্ষণ করছে সুরেশ আর খেটে মরছে বাইরের প্রকৃতি। রামবাবু খুব ভোরে ঘুম থেকে উঠে দেখেন বারান্দায় অচলা টেবিলে মাথা পেতে বসে আছে।
তার মুখ মরার মতো সাদা, চোখের কোণে গাঢ় কালিমা, চোখের কোল বেয়ে অশ্রুধারা বইছে। মজা লাগে। আমি জিজ্ঞেস করি, মশাই, অচলা কি জানত না সুরেশের শয়ন মন্দিরে ঢুকলে কি হবে? এর জন্যই তো তাকে ভাগিয়ে এনেছে সুরেশ। মশাই, অচলা কি এর জন্য একটু প্রস্তুত ছিল না? সুরেশ তাকে ধর্ষণ করেছে, মেনে নিচ্ছি, তাই। আর অচলা তো বাসর ঘরে ঢুকেনি যে সারা রাত কাটিয়ে দেবে চুম্বনে মিলনে, ভোর হওয়ার পরও জড়িয়ে ধরে থাকবে পুরুষটিকে। তাই ধর্ষিত হওয়ার পর তার বাইরে এসে বসে থাকারই তো কথা। আমি জিজ্ঞেস করি, শরৎবাবু, কবার অচলাকে ধর্ষণ করেছে সুরেশ? আপনি কি ঠিকমতো জানেন? একবার? তা মনে হয় না। এতদিন পর একবারে সে থামেনি, হয়তো দুবার, হয়তো তিনবার। আমি পড়তে থাকি, কথা বলতে থাকি শরৎচন্দ্রের সাথে। আমি জিজ্ঞেস করি, শরৎবাবু, ওই ধর্ষণের রাতের পর অচলা কি আত্মহত্যা করেছিল? শরৎবাবু বলেন, তাহলে তো জানাত আমি। আমি জিজ্ঞেস করি, এরপর তো অচলা সুরেশ একই শয়ন মন্দিরে একই শয্যায় ঘুমত। শরৎবাবু বলেন, হ্যাঁ, তা তো আমি এক বাক্যে বলেই দিয়েছি। আমি জিজ্ঞেস করি, শরৎবাবু, আপনি কি ঠিকমতো জানেন এরপর তারা কমাস এক শয্যায় ঘুমিয়েছে? 1 মাস? 2 মাস? শরৎবাবু বলেন, ঠিক জানি না, তবে 1-1.5 মাস হবে। আমি জিজ্ঞেস করি, তারা কি ঘুমিয়েই কাটিয়ে দিয়েছে ওই সময়টা, নাকি রাতে 2-1 বার মিলিত হয়েছে, চুমু খেয়েছে? শরৎবাবু বলেন, বুঝে নেবেন, সব কথা লেখা যায় না। আমি বলি, তার মানে তারা প্রতি রাতে প্রচুর চুমু খেয়েছে এবং মিলিত হয়েছে। অচলা অভ্যস্ত হয়ে উঠেছিল সুরেশের সাথে চুম্বনে মিলনে। পরের রাতগুলোতে তো সে উঠে বারান্দায় টেবিলে মাথা রেখে বসে থাকত না। আমি জিজ্ঞেস করি, মশাই, কথা বলছেন না কেন? শরৎবাবু বলেন, হ্যাঁ, আপনি যা বলছেন তা ঠিক। আমি কয়েক পাতা উল্টিয়ে তাকে পড়ে শোনাই। বলি, আপনি লিখেছেন, গাড়িতে করে অচলা আর সুরেশ যাচ্ছিল রামবাবুর বাড়ি। তখন সুরেশ অচলার মাথাটা বুকের উপর টানিয়া লইয়া ওষ্ঠাধর চুম্বন করিল। শরৎবাবু বলেন, হ্যাঁ, ঘটনা ঠিক। আমি বলি, মশাই, তারপরে আপনি লিখেছেন, অপমানে আজও অচলার মুখ রাঙা হইয়া উঠিল, ঠোঁট দুটি ঠিক তেমনি বিছার কামড়ের মতো জ্বলিয়া উঠিল। শরৎবাবু বলেন, হ্যাঁ, তাই। আমি জিজ্ঞেস করি, আপনি কি সত্য কথা বলছেন শরৎবাবু, নাকি মিথ্যে কথা বলছেন, নাকি কপটতা করছেন, নাকি আপনি অচলাকে বুঝতে পারেননি? বলুন শরৎবাবু, 1 মাস 1.5 মাস ধরে অচলা সুরেশ এক বিছানায় ঘুমিয়েছে, আলিঙ্গন চুম্বন সঙ্গম করেছে। তারপর যদি সুরেশ অচলাকে চুমু খায়, তাতে তার ঠোঁট বিছার কামড়ের মতো জ্বলে উঠতে পারে কিনা? কেন মিথ্যে কথা বললেন? কেন কপটতা করলেন, বলুন শরৎবাবু? শরৎবাবুর দিকে তাকিয়ে আমি হাসতে থাকি। বলি, আপনি দুকুল বাঁচাতে চেয়েছেন শরৎবাবু। চুমুর কথা বলে পাঠকদের একটু উত্তেজনা দিতে চেয়েছেন। আপনি জানতেন, সেই সময়ে একটা চুমুতে থরথর করে কেঁপে উঠবে 2 বাংলা। আবার বিছার কামড়ের কথা বলে সন্তুষ্ট রাখতে চেয়েছেন সমাজকে, নৈতিকতাকে। শরৎবাবু, বলুন, আপনি কি অপরাধ করেননি? আমার কথা বলতে ইচ্ছে করছিল। পড়তে পড়তে, কথা বলতে বলতে সময়টা আমার চমৎকার কেটে যায়। আমি ঘুমিয়ে পড়ি। খুব ভোরে ঘুম ভাঙে। শরীরটাকে কুয়াশার মতো হালকা লাগে। ভেসে বেড়াতে ইচ্ছে করে ধান খেতে, নদীর পাড়ের কাশের ভেতরে। জমে থাকতে ইচ্ছে করে ছোট কোনো পাহাড়ের পাশে। উঠে বিস্কুট খেতে খেতে চা বানাই। 1 চুমুক লাল চা খেয়ে ঝলমল করে উঠি। একটি বই টেনে নিয়ে এ পাতার 1 প্যারা ও পাতার 8 প্যারা পড়ি। নিজেকে জিজ্ঞেস করি, কেমন আছো? খুব খারাপ আছো? চালাতে পারবে না এভাবে? না পারলে আবার জীবনটাকে বদলে নেবে। জীবনটা তোমার, একে তুমি যেভাবে ইচ্ছে বদলাতে পারো। একটি জিনিস কি তুমি পাওনি, স্বাধীনতা? আগে এটা তোমার ছিল। ইউনিভার্সিটিতে গিয়ে নেমেই দেখি গেইটে দাঁড়িয়ে আছেন ভদ্রলোক। আমার খারাপ লাগে না, জানতাম একদিন এসেই পড়বেন। হাহাকারের একটি পরিণতি না দেখে তিনি হাহাকার থামাবেন না। কেউ থামায় না, আমি হলেও থামাতাম না। দেখে আমি হাসি, মজা লাগে আমার। একটি পুরুষ
অফিস বউটও ফেলে দাঁড়িয়ে আছেন আরেক প্রান্তরে। ভদ্রলোক কখনো ভাবতেও পারেননি একদিন তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে হবে জড়সড় হয়ে, মুখে উদ্বেগের একটা ছাপ নিয়ে। তার দাঁড়ানোর ভঙ্গিটা বেশ বিব্রত। তিনি বুঝতে পারছেন না কিভাবে দাঁড়ালে স্বস্তি পাবেন। আমি বলি, আপনি এখানে? তিনি বলেন, হ্যাঁ, আপনার সাথে দেখা করতে এলাম। আমি বলি, চলুন। আমরা গিয়ে আমার ঘরে বসি। তার দিকে তাকিয়ে আমি হাসি, যে হাসিটা দেখার জন্য তিনি এসেছেন। উঠতে উঠতে ভাবছিলাম আমি কি মধুর হাসব না গম্ভীরভাবে তাকাবো। আমার মন বলতে থাকে, গম্ভীর হতে হবে কেন? ভদ্রলোক এত দূর এসেছেন, তুমি যদি একটু মধুর হাসো তাহলে তোমার কি ক্ষতি? ভদ্রলোক তো তোমাকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছেন না। আর হাসলে তুমি সুস্থ থাকো, তোমার হাসিই তো তোমাকে বাঁচিয়ে রাখে। আমি বলি, নিশ্চয়ই আপনি এতদূর এক পেয়ালা চা খেতে এসেছেন? তিনি বলেন, হ্যাঁ, কতদিন খাই না। আমি বলি, ও, একটু স্মৃতি জেগে উঠেছে? তিনি বলেন, স্মৃতির ভেতরেই তো বাস করছি। আমি গরম পানি আনাই, চা বানাই। তিনি আমার চা বানানোর দিকে তাকিয়ে থাকেন। ইচ্ছে করেই একটু বেশি সময় নেই। এই দৃশ্যটা দেখতে ভদ্রলোকের ভালো লাগছে। তিনি আমার আঙুলগুলোর দিকে তাকিয়ে আছেন। আমি একটু অন্যমনস্ক ভঙ্গিতে বেশি করেই তাকে দেখার সুযোগ দেই। দেখতে চাচ্ছেন, দেখুন। এটা আমার নিজের সাথে নিজের দুষ্টুমি। হয়তো নিজেকে একটু ভালো লাগার, কিছুটা সুখী রাখার, একটু সুস্থ থাকার পদ্ধতি। নিজেকে বলি, তোমার দীর্ঘ তন্নি আঙুলগুলো যদি কারো সুন্দর লাগে, তোমার নিজেরই তো লাগে। যদি একটু ঘোর লাগে তার চোখে, যদি তার দেখতে ইচ্ছে করে চোখ ভরে, তাহলে দাও না দেখতে। আর কিছু তো নয়, কয়েকটি আঙুল। দিনের শুরুতে তিনি একটু সৌন্দর্যের নড়াচড়া দেখতে চান। সব ফেলে এতদূর ছুটে এসেছেন, দেখতে দাও, একটু ধন্য করো। কিন্তু আমার ভেতর থেকে যে কথাটি বেরিয়ে আসে সেটি আঙুলগুলোর মতো নয়। আমি বলি, আপনার স্ত্রী নিশ্চয়ই আপনার জন্য চা বানান? তিনি চমকে ওঠেন। মনে হয় আমি একটি অত্যন্ত কদর্য, অসুন্দর, অশ্লীল প্রশ্ন করেছি, যা এই সুন্দর পরিবেশে তিনি আশা করেননি। আমার আঙুলগুলোর মতোই সুন্দর কিছু শুনতে চেয়েছিলেন। এই সুন্দর, পবিত্র, শুদ্ধ সকালবেলা তিনি স্ত্রীর কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করার জন্য আসেননি। আমি পরিবেশ অপবিত্র করে ফেলেছি, নষ্ট করে ফেলছি তার মানসিক পরিবেশ। তিনি বিব্রত হন, কেঁপে ওঠেন, বলেন, হ্যাঁ, বানায়, কখনো বানায়, মাঝে মাঝে। কাজের মেয়েটিই বেশি বানায়। তার দম নিতে কষ্ট হচ্ছে, রক্তচাপ বেড়েছে। আমি তার দিকে তাকাই। তার চোখে মুখে দেখতে পাই তিনি চান এ বিষয়ে যেন আমি আর কোনো কথা না বলি। কিন্তু আমার বলতে ইচ্ছে করে। আমি দেখেছি পুরুষেরা খুব বিব্রত হয় স্ত্রীর প্রসঙ্গ উঠলে, যখন তারা অন্য কোনো নারীর সাথে মধুর আলাপ করে সুখী হতে চায়। পার্টিতে পার্টিতে আমি স্ত্রীদের সম্পর্কে আলোচনা করে অনুরাগীদের ভিড় কমিয়েছি। আমার সে কথা মনে পড়ে। আমি বলি, তার চা নিশ্চয়ই খুব ভালো হয়। কি বলবেন ভেবে পান না। শেষে বলেন, হ্যাঁ, না, হয় একরকম। পিরিচে চা পড়ে থাকে, চিনি কম হয়, মাঝে মাঝে জঘন্য বেশি হয়। কাজের মেয়েটি তার থেকে ভালো বানায়। কাজের মেয়েটির চাই আমি বেশি পছন্দ করি। ভদ্রলোকের শরীর ঘেমে উঠছে, একটু ঘামুক না। আমি বলি, তার চা বানানোর দিকে আপনি নিশ্চয়ই মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন, তার আঙুলের সৌন্দর্য দেখেন। ভদ্রলোক আরও বিব্রত হন, চোখ ফিরিয়ে নিয়ে টেবিলের উপর অনেকটা ভেঙে পড়েন। বলেন, না, মনে হয় কখনো তাকাইনি। আমি হেসে বলি, কেন তাকাননি? তার আঙুলগুলো কি গোবদা গোবদা, এমন সরু আর দীর্ঘ নয়, এভাবে নাচে না? তিনি বলেন, হ্যাঁ, না, তবে তাতে মুগ্ধ হওয়ার মতো কিছু দেখিনি। কখনো তাকিয়ে থাকতে ইচ্ছে করেনি। আঙুলগুলোই কখনো দেখিনি। আমি বলি, আমার আঙুলের দিকে যে তাকিয়ে রইলেন? তিনি বলেন, আপনার আঙুল, আপনার হাত সুন্দর, এদিকে অনেক কাল তাকিয়ে থাকা যায়। আমি বলি, আমার সবই সুন্দর? তিনি বলেন, হ্যাঁ, সব। আমি বলি, এর আগে আপনি কখনো প্রেমে পড়েছিলেন? তিনি বলেন, না, এমন তীব্র প্রেমে কখনো পড়িনি। আমি বলি, মৃদু? তিনি একটু লজ্জিত হয়ে বলেন, তার চেয়েও কম।
আমি বলি, সাহসী কুলোয়নি। তিনি লজ্জা পান, বলেন, তখন বয়স কম ছিল। আমি বলি, এখন বয়স হয়েছে? তিনি বলেন, বয়স না হলেও এবার সাহস করতাম। আমি যদি আপনার স্ত্রী হতাম, তাহলে আমার আঙুলগুলোর সৌন্দর্য কি আপনার চোখে পড়ত? খুবই বিব্রত হয়ে তিনি বলেন, পড়ত, নিশ্চয়ই পড়ত। আমি বলি, না, পড়ত না। স্ত্রীর দিকে কেউ তাকায় না। তিনি বলেন, আপনার মতো স্ত্রীর দিকে না তাকিয়ে পারা যায় না। আমি বলি, জানেন? তিনি বলেন, কি? আমি বলি, পরস্ত্রীর আঙুল সবসময় সুন্দর, পরস্ত্রীর হাতের তালুতে সবসময় চন্দনের সুগন্ধ। ভদ্রলোক এবার সত্যিই ভেঙে পড়েন। আমার দিকে তাকানোর সাহসও পান না। তাকালেই যেন একটা বজ্র ঝাঁপিয়ে পড়বে তার উপর। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে থাকি। তার ভগ্ন অবস্থা দেখতে আমার ভালো লাগে। আমি হেসে চা এগিয়ে দিয়ে বলি, চা খান। তিনি পেয়ালাটা টেনে নিয়ে চামচ দিয়ে চা নাড়তে থাকেন। আমি চুমুক দিতে দিতে বলি, চাটা বেশ হয়েছে, খেতে ভালো লাগবে, খান। তিনি বলেন, আপনার সবকিছুই মধুর। আমি বলি, আপনি বেশ বানিয়ে কথা বলতে পারেন। তিনি বলেন, না, বানিয়ে বলছি না। আমি বলি, এর আগে যে 20 টুকু ঢাললাম, তাও মধুর? তিনি বলেন, না, ওটা বিষ নয়, ওটাও মধু। ভদ্রলোক খেলতে জানেন, আবার খেলা শুরু করেছেন। এই খেলাটুকুতে আমার খারাপ লাগে না। আমি মনে মনে বলি, খেলোয়াড়, তুমি খেলো, আমি তোমার খেলা দেখতে চাই, দেখি তুমি কতটুকু খেলতে পারো। আমি বলি, আপনি নিয়মিত মিথ্যে বলেন? তিনি বলে ওঠেন, না না, আমি মিথ্যে বলি না। ভদ্রলোক একটি চমৎকার দিনের জন্যে আমার কাছে এসেছেন, তীর্থযাত্রার মতো। স্বপ্ন দেখছেন হয়তো আরও অনেক চমৎকার সুন্দর দিনের। ভদ্রলোককে আমার ভালোই লাগছে, অন্তত খারাপ লাগছে না। কিন্তু আমি তো তাকে নিয়ে কোনো স্বপ্ন দেখিনি। তিনি একবার অভাবিতকে পেয়েছিলেন, আমি দিয়েছিলাম, দিতে আমার ইচ্ছে করেছিল। এখন তার হয়তো ব্যাকুলতা জেগেছে অভাবিতকে চিরদিনের মতো বেঁধে রাখার। আমি অধ্যাপকের মতো একবার চেয়ারে হেলান দিয়ে বসে তার দিকে তাকাই। মনে হয় ভদ্রলোক আমার প্রথম বর্ষের ছাত্রের মতো কাঁদছেন, আবার স্বপ্ন দেখছেন আমাকে জড়িয়ে ধরে ঘুমানোর। তিনি সে স্বপ্ন দেখতে পারেন। একদিন তিনি স্বপ্ন না দেখেই স্বপ্নের থেকে বেশি পেয়েছিলেন। আমি বলি, আপনার স্ত্রী কেমন আছেন? তিনি পাতাল থেকে একটু উপরে উঠেছিলেন, আবার পাতালে পড়ে যান। আমি তাকে হাত ধরে তোলার কোনো আবেগ বোধ করি না। ভদ্রলোক পাতালে পড়ে যাচ্ছেন, পড়ুন, আমার কি? তাকে হাত ধরে টেনে তোলার কোনো দায়িত্ব তো আমি নেইনি। তিনি বলেন, হয়তো ভালো আছে, হয়তো ভালো নেই, আমি জানি না। আমি বলি, জানেন না কেন? তিনি বলেন, জানতে আগ্রহ হয় না। আমি বলি, আপনি কি নিষ্ঠুর মানুষ? তিনি বলেন, না, নিষ্ঠুর হব কেন? আমি হেসে বলি, চা খাচ্ছেন না কেন? চা খান। এইটুকুতেই তিনি উজ্জ্বল হয়ে ওঠেন, বলেন, খাচ্ছি। ভদ্রলোক অসুস্থ হয়ে পড়ছেন। আমার মনে হয় ভদ্রলোককে একটু সুস্থ করে তোলা দরকার। তিনি এতটা বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হবেন ভাবেননি। ভেবেছিলেন মধুর আবেশে কেটে যাবে সময়টা। কিন্তু আমি তাকে বারবার অন্ধকারে ফেলে দিচ্ছি, পাতালে নামিয়ে দিচ্ছি। এটা করা হয়তো ঠিক হচ্ছে না। অতিথিকে সুখী করা আমার দায়িত্ব। আমি মধুরভাবে হেসে বলি, বলুন, কেন এতটা পথ ছুটে এলেন? তিনি একটু আলো দেখতে পান, বলেন, আপনাকে দেখতে। আমি হেসে বলি, শুনে ভালো লাগলো। কেমন লাগছে? ঝলমল করে উঠে তিনি বলেন, চোখ ভরে দেখতে ইচ্ছে করে। আমি বলি, কতক্ষণ দেখলে চোখ ভরবে? তিনি চোখ নামিয়ে নেন। এ কথার পর কারো দিকে তাকিয়ে থাকা যায় না। আমি বলি, বললেন না তো কতক্ষণ দেখলে চোখ ভরবে? তিনি বলেন, সারা জীবনেও নয়। আমি বলি, তাহলে তো রোজ হাসরের দিনেও দেখতে হবে। তিনি বলেন, আপনার সাথে আমার অনেক কথা আছে। আমি বলি, বলুন। এত সরাসরি তার কথা জানতে চাইব, একটু আবেশ সৃষ্টি করব না, ঘর ভরে ঘোলাটে মেঘ আর চাঁদের আলো ছড়াব না, এটাও তিনি আশা করেননি।
তাই আবার বিব্রত হয়ে ওঠেন তিনি। তিনি বলেন, কি করে যে এখানে সব কথা বলি? আমার একটু মজা করার ইচ্ছে হয়। আমি হেসে বলি, চলুন তাহলে রমনা পার্কে কোনো ঝোপের আড়ালে গিয়ে বসি। আপনি বসবেন একটা খবরের কাগজের উপর, আমি ঘাসের উপর। তিনি বেশ আহত হন। পার্কে? দূরের কোনো পার্কে তিনি আমাকে নিয়ে যাওয়ার স্বপ্ন হয়তো দেখতে পারেন। এমন কোনো পার্কে যেখানে কেউ দেখতে পাবে না, কিন্তু এরপর পার্কের কথা ভাবতেও পারবেন না। তিনি বলেন, না না, পার্ক লাগবে না। আমি বলি, পার্কে বসেই মনের কথা শুনতে আমার ভালো লাগবে। তিনি বলেন, কেউ হয়তো দেখে ফেলবে। আমি বলি, দেখে ফেললে খুব কি অসুবিধা হবে? তিনি বলেন, হ্যাঁ, একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আমি বলি, কেলেঙ্কারিকে খুব ভয় পান? তিনি বলেন, হ্যাঁ, কিছুটা তো পাই। আমি বলি, তাহলে চলুন, আপনার বাসায় গিয়েই বসে চা খেতে খেতে শুনি, অনেকক্ষণ ধরে শোনা যাবে। তিনি আর্তনাদ করে ওঠেন, না না, আমার বাসায় না, সেখানে না। আমি হেসে বলি, কেন নয়? তিনি বলেন, বাসায় একথা কি করে বলি? আমি বলি, এগুলো কি খুব খারাপ কথা? তিনি বলেন, না, খারাপ কথা নয়। আমি বলি, আমার সাথে আপনার অনেক কথা আছে, সেগুলো নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। সেগুলো আপনার বাসায় বসে শোনাই কি ভালো নয়? তিনি বলেন, না না, সেখানে হয় না। আমি বলি, কেন? সেখানে আপনার স্ত্রী আছেন বলে? ভদ্রলোক কাঁপছেন, আমার দিকে তাকাতে পারছেন না। তিনি পাতালের দিকে পা বাড়িয়ে দিয়েছেন, পিছলে পড়ে যাবেন। তিনি বলেন, হ্যাঁ, সে আছে। আমি বলি, তার সামনে কথাগুলো বলতে পারবেন না? তিনি বলেন, না, তার সামনে কি করে বলি? আমি বলি, তাকে ভয় পান? তিনি বলেন, না না, ভয়ের কি আছে? আমি বলি, আপনি সম্ভবত নিজেকে অপরাধী ভাবছেন, অপরাধবোধে ভুগছেন, তাই কথাগুলো আপনার স্ত্রীর সামনে বলতে পারবেন না। তিনি বলেন, হ্যাঁ, একটু অপরাধবোধ তো হচ্ছেই। আমি হেসে বলি, অপরাধীদের সাথে কথা বলতে আমার ভালো লাগে না। তিনি বলেন, না, আমি অপরাধী নই। আমি বলি, আমার যে মনে হচ্ছে। তিনি বলেন, না, আমি অপরাধী নই। আমি বলি, আপনি বরং আরেক কাপ চা খেয়ে আজ চলে যান। কোনোদিন যদি অপরাধবোধ কাটিয়ে উঠতে পারেন, আমার সাথে যোগাযোগ করবেন, তখন আপনার কথা শুনব। ভদ্রলোক হাহাকার করে ওঠেন, আমার কথা আজই আমাকে বলতে হবে, নইলে বাঁচব না। আমি বলি, বাঁচবেন না? তিনি বলেন, তেমনই মনে হয়। আমি বলি, আপনার বয়স কত, যদি কিছু মনে না করেন? তিনি বলেন, ৪৫-এ পড়েছি। আমি হেসে বলি, আপনি কৈশোরে পা দিয়েছেন। ভদ্রলোকের জন্য আমার কষ্ট হয়, ইচ্ছে হয় তার চিবুক ধরে বলি, বালক, তুমি লোভী হয়ে উঠেছ, ভুল পথে পা দিয়েছ। যাও, বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে পড়তে বসো, গড়ের অঙ্কগুলো করো, উপপাদ্যগুলো আবার দেখো, পদ্যগুলো মুখস্থ করো, ভাব সম্প্রসারণ শেখো। যাও, স্ত্রীর সাথে ঘুমোও, তাকে গর্ভবতী করো, ফ্ল্যাট কেন, জমি কেন, উত্তেজনায় স্বপ্নে বাসনায় থেকো না। আমি মনে মনে হাসি, আমি জানি তিনি কি বাসনা নিয়ে এসেছেন। আমি কাজের মেয়েটিকে ডেকে আবার গরম পানি আনাই, চায়ের কাপ দুটি ধুই, সুন্দর করে মুছি, চা বানাই। বানাতে সময় নেই। দেখি তিনি আর আমার আঙুলের দিকে তাকাচ্ছেন না। আমি হেসে বলি, কি হলো, আপনি যে আমার চা বানানো দেখছেন না? আমার আঙুলগুলোর রূপ দেখতে আপনার ইচ্ছে করছে না? তিনি বলেন, আমার সাহস হচ্ছে না। তার দিকে চা এগিয়ে দিয়ে বলি, আচ্ছা, এবার আপনার কথা বলুন। তিনি বলেন, আমি আপনাকে ভালোবাসি। আমি বলি, তা আমি জানি, এটা নতুন কথা নয়। এমন নির্মম উত্তরও তিনি শুনতে চাননি। তিনি স্বপ্ন দেখেছিলেন, তার কথা শুনে আমি মাথা নিচু করে বসে থাকব, তিনি আমার হাত ধরবেন, তারপর উঠে আমাকে জড়িয়ে ধরে চুমু খাবেন, এবং আমিও বলবো ভালোবাসি। তিনি বেশ হতাশ হন। তার কি একবার উঠে চলে যেতে ইচ্ছে করে? তিনি বলেন, আমার জীবনটা বদলে গেছে। আমি জিজ্ঞেস করি, কিভাবে?
তিনি বলেন, সে যে আমাদের 2 রাত, তারপর থেকে। আমি বলি, সেটা কি জীবন বদলানোর মতো বড় ঘটনা ছিল? তিনি বলেন, এত বড় ঘটনা আমার জীবনে আর ঘটেনি। আমি জিজ্ঞেস করি, এখন আমাকে কি করতে হবে? তিনি চুপ করে থাকেন। আমার দিকে তাকিয়ে বিহ্বল হয়ে ওঠেন। নিজেকে গুছিয়ে নেয়ার চেষ্টা করেন। আমি তাকিয়ে তাকে দেখি। তিনি বলেন, আমি আপনাকে বিয়ে করতে চাই। ভদ্রলোকের হাতে বেশি সময় নেই। সময় নষ্ট না করে আসল কথাটি বলে ফেলেন তিনি। খুবই গভীর গুরুত্বপূর্ণ কথা। মনোযোগ দিয়ে আমার শোনা উচিত। কিন্তু শুনে আমার মজা লাগে। ভদ্রলোক খুব বড় একটা ঝুঁকি নেয়ার জন্য প্রস্তুত। এখন দরকার আমার সহযোগিতা। আমি ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে হাসি। হাসিটাই তিনি ভয় পান। আমি বলি, শুনে ভালো লাগলো। এখনো আমার জন্য প্রস্তাব আসছে। তিনি বিব্রত হয়ে বলেন, আমি আপনাকে ভালোবাসি। আমি বলি, পয়গামটি ঘটক দিয়ে পাঠালেই ভালো হতো না? তিনি বলেন, পয়গাম নয়, আমি আপনাকে ভালোবাসি। আমি বলি, সেজন্য বিয়ে করতে চান? তিনি বলেন, হ্যাঁ। আমি বলি, আমার একটি হাজবেন্ড আছে, জানেন? তিনি বলেন, জানি। আমি বলি, তাহলে কি করে আপনাকে বিয়ে করি? একসাথে 2টো স্বামী। আমি মানলেও আপনাদের সমাজ মানবে না। তিনি বলেন, না না, 2টো স্বামী কেন? না, 2টো স্বামী তিনি মেনে নিতে পারবেন না। আমাকে তার একলা দরকার। অন্য কারোর সাথে ভাগ করে তিনি আমাকে উপভোগ করতে পারবেন না। আমি বলি, কেন? তাতে অসুবিধা কি? তিনি বলেন, তা কি করে হয়? আমি বলি, আমাকে ভাগাভাগি করে পেতে খারাপ লাগবে? তিনি বলেন, আমি ও কথা ভাবতেই পারি না। আমি বলি, একবার ভেবে দেখার চেষ্টা করুন না। তিনি বলেন, না না, এটা ভাবার মতো কথা না। আমি বলি, তাহলে আপনাকে কি করে বিয়ে করি? তিনি বলেন, তার তো উপায় আছে। আমি বলি, ডিভোর্স? তিনি বলেন, হ্যাঁ। আমি বলি, ডিভোর্স জিনিসটা কি তা আমার একাধবার করে দেখতে ইচ্ছে করে। আর তা না হয় আমি করলাম। কিন্তু আপনি? তিনি বলেন, আমিও ডিভোর্স করব। আমি বলি, এতদিনের স্ত্রীকে ডিভোর্স করতে কষ্ট হবে না? তিনি বলেন, না, হবে না, আপনাকে পেলে। আমি বলি, আমি এমন কি মূল্যবান? তিনি বলেন, আপনার কি মূল্য তা আমি বুঝি, আপনি তো বুঝবেন না। আমি বলি, আপনার স্ত্রীকে না হয় ডিভোর্স করলেন, কিন্তু আপনার হয়তো 2-3টি সন্তান আছে। তিনি বলেন, হ্যাঁ, 4টি। আমি বলি, আপনি সন্তান বেশ পছন্দ করেন। তিনি বলেন, তা করি। আমি বলি, তাদের দুঃখে তো আপনার বুক ভেঙে যাবে। তিনি বলেন, একটু দুঃখ তো লাগবেই। আমি বলি, তাদের জন্যে কাঁদবেন? তিনি বলেন, এটা কি কাঁদার বয়স? আমি বলি, তাদের কি করবেন? তিনি বলেন, তা পরে দেখা যাবে। আমি বলি, আমার সন্তানদের কি হবে? তিনি বলেন, আমি জানি আপনার কোনো সন্তান নেই। বেশ এগিয়েছেন ভদ্রলোক। আমার আরও মজা করতে ইচ্ছে করে। আমি জিজ্ঞেস করি, আপনার স্ত্রীকে না ছাড়লে হয় না? তিনি একটু বিব্রত হন, আবার স্বস্তিও বোধ করেন। তিনি বলেন, হয়, যদি সে অনুমতি দেয়। আমি ভেতরে ভেতরে হো হো করে হাসতে থাকি, কিন্তু জিজ্ঞেস করি, তার অনুমতি আনতে পারবেন? তিনি বলেন, হয়তো পারব, চাপ দিলেই অনুমতি দেবে। আমি বলি, চাপ দিলেই দেবে? তিনি বলেন, চাপ দিলে মেয়ে লোক অনুমতি না দিয়ে পারে না। শুনে আমার বেশ লাগে। মেয়ে লোকের পরিস্থিতি তার বেশ জানা। বেশি কিছু নয়, একটু চাপ দিতে হবে, মেয়ে লোক রাজি হয়ে যাবে। নইলে যাবে কোথায়? খাবে কি, পড়বে কি? তার পায়ের নিচে তো মাটি নেই। আমি বলি, তিনি ছেলে মেয়ে নিয়ে এক বাসায় থাকবেন, আমরা আরেক বাসায়? তিনি বলেন, হ্যাঁ। আমার ইচ্ছে করে ভদ্রলোকের মুখে একটা লাথি দেই। আমার জুতো দুটোর দাগ তার মুখে স্পষ্ট করে দেই। তার উপর দিয়ে হেঁটে যাই। কিন্তু তা আমি পারি না।
শুধু মজা করার ইচ্ছেটা প্রবল হয়ে ওঠে। আমি বলি, আজই বিয়েটা করলে কেমন হয়? তিনি চমকে ঝলমল করে উঠে বলেন, আজ? তা কি করে হবে? আপনার ডিভোর্স নিতে হবে না? আমি বলি, আপনি কি আমাকে সত্যিই ভালোবাসেন? তিনি বলেন, হ্যাঁ, সেই থেকে আপনার অভাবে আমি মরে যাচ্ছি। আমি বলি, সত্যি বলছেন? তিনি বলেন, হ্যাঁ, আপনাকে আমি ভালোবাসি। আমি বলি, স্ত্রীকে আর ভালো লাগছে না? তিনি মাথা নিচু করে বলেন, না। আমি জিজ্ঞেস করি, কেন লাগছে না? তিনি বলেন, আপনাকে ভালোবাসি বলে। আমি বলি, আমার সাথে দেখা না হলে তো তাকে ভালোই লাগতো। তিনি বলেন, না, সংসার করা আর কি। আমার ভেতরটা শক্ত হয়ে ওঠে, কিন্তু আমার মুখটি আমি মধুর হাসিতে ভরে রাখি। তাকে একটু ঘোলাটে করে তুলতে ইচ্ছে হয়। ভদ্রলোক আমার মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন। আমি বলি, সে রাত দুটো আপনার মনে পড়ে? তিনি বলেন, সব সময় মনে পড়ে। আমি বলি, কতদিন হলো? তিনি বলেন, 15-16 দিন। আমি জিজ্ঞেস করি, আপনি সত্যি আমাকে ভালোবাসেন? তিনি বলেন, হ্যাঁ, আমি বোঝাতে পারবো না কতটা ভালোবাসি। আমি বলি, খুব কষ্টে আছেন? তিনি বলেন, হ্যাঁ, ভীষণ কষ্ট। আমি বলি, কিসের কষ্ট? তিনি বলেন, কাছে পেতে চাই সব সময়। আমি বলি, স্ত্রীকে খুব খারাপ লাগছে? তিনি বলেন, হ্যাঁ। আমি বলি, তাকে নিয়ে থাকতে আর সুখ পাচ্ছেন না? তিনি বলেন, না। আমি ভদ্রলোকের স্ত্রীকে একবার দেখার চেষ্টা করি। তাকে কখনো দেখিনি, কিন্তু স্ত্রী তো আমি অনেক দেখেছি। 4 সন্তানের মা, পেট ঝুলে গেছে, বাহুতে মাংস, চামড়া খসখসে, লিপস্টিক মেখে মেখে ঠোঁটে সেতি হয়ে গেছে, চোখে ঝিলিক নেই, কথায় সুগন্ধ নেই। ভদ্রলোকের আর ভালো লাগছে না। আমি বলি, আপনার স্ত্রী তো সুন্দরী। তিনি বলেন, একসময় ছিল। আমি বলি, এখন? তিনি বলেন, তাকাতে ইচ্ছে করে না। আমি বলি, একটু মোটা হয়ে গেছেন? তিনি বলেন, একটু নয়, অনেকখানি। আমি বলি, চামড়া খসখসে হয়ে গেছে? তিনি বলেন, হ্যাঁ। আমি বলি, শরীরে গন্ধ? তিনি বলেন, কাছে যেতেও ইচ্ছে করে না। আমি বলি, সেন্ট কিনে দেন না? তিনি বলেন, দেই, ওগুলোতে আরো দুর্গন্ধ বাড়ে। আমি বলি, ঘেন্না লাগে? তিনি বলেন, হ্যাঁ। আমি বলি, তার রান্না খান? তিনি বিব্রত হন, বলেন, হ্যাঁ, খাই। আমি বলি, তার হাতের চা খান? তিনি আরো বিব্রত হন, বলেন, হ্যাঁ, খাই। একই বিছানায় শোন তো? হ্যাঁ, শুই। শুতে ঘেন্না লাগে না? শুতে হয়, শুই। আমাকে ভালোবেসে তার সাথে ঘুমোতে খারাপ লাগে না? লাগে, তবু শুতে হয়। অন্য কোনো ঘরে শুতে পারেন না? সেটা কেমন দেখায়? স্ত্রী কি ভাববে? আপনার স্ত্রীকে বলতে পারেননি আপনি আরেকজনকে ভালোবাসেন? তার সাথে আপনি আর ঘুমোতে পারবেন না? এ কথা কি বলা যায়? কেন বলা যায় না? না, বলা যায় না। আপনি তো সত্য কথা বলতে পছন্দ করেন। তারপরও বলা যায় না। আমি বলি, এর মাঝে স্ত্রীর সাথে সঙ্গম করেছেন তো? এতটা তিনি আশা করেননি। একটি মেয়ে লোক একটি পুরুষকে এমন প্রশ্ন করবে তিনি ভাবতে পারেননি। তিনি আহত হন, বিচলিত হন, বিব্রত হন, মাথা নিচু করে বসে থাকেন। আমি বলি, বলুন, আমি কিছু মনে করব না। তিনি কেঁপে কেঁপে বলেন, হ্যাঁ, করেছি। আমি বলি, 10-12 বার? তিনি মাথা নিচু করে চুপ করে থাকেন। আমি বলি, বলুন, আমি কিছু মনে করব না। তিনি বলেন, অত নয়, 5-6 বার। আমি হাসি। আমার হাসি দেখে তিনি একটু স্বস্তি পান, যেন 5-6 বারে আমি কিছু মনে করিনি। 10-12 বার হলেই আপত্তিকর মনে করতাম। একটি পুরুষ প্রেমে পড়তে পারে,
আর প্রেমিকাকে না পাওয়া পর্যন্ত স্ত্রীর সাথে সঙ্গম করতে পারে। তার শরীর তো প্রেমের সংবাদ জানে না, এতে এমন কি অন্যায়? আমি বলি, প্রতি রাতেই তো করেছেন। তিনি বলেন, না। আমি বলি, কেন করেননি? তিনি বলেন, ইচ্ছে করেনি। আমি বলি, সুখ পেয়েছেন? তিনি বলেন, না না, সুখ কি আর পাওয়া যায়? আমি বলি, কেন পাওয়া যায় না? তিনি বলেন, আপনার সাথের পর আর কোথাও সুখ পাবো না। আমি বলি, তাহলে করলেন কেন? তিনি বলেন, এক বিছানায় শুই তো। আমি বলি, আপনি না আমাকে ভালোবাসেন? তিনি বলেন, হ্যাঁ, ভালোবাসি। আমি বলি, তাহলে তার সাথে কিভাবে সঙ্গম করলেন? ভদ্রলোক কাঁপতে থাকেন। তিনি ভেঙে পড়েন। আমি বলি, আমার মুখ ভাবতে ভাবতে তার সাথে সঙ্গম করেছেন? ভদ্রলোক আমার দিকে তাকাতে পারেন না, কিন্তু আমি তার দিকে সরাসরি তাকাই। হয়তো আমার একটি শুয়োর দেখতে ইচ্ছে হয়। আমি বলি, আপনি একজনকে ভালোবাসেন এবং আরেকজনের সাথে সঙ্গম করেন। বলুন তো, আপনি কি মানুষ? আমি হেসে তাকাই তার দিকে। বলি, নিজেকে আপনার ঘৃণা হয় না? ভদ্রলোক মাথা নিচু করে বসে থাকেন। তাকে আমার লাথি মারতেও ঘেন্না হয়। না, আমি লাথি মারতে পারি না, থুতু ছিটোতেও পারি না। ওগুলো আমার অভ্যাসে নেই। একটি পশু কোথায় কখন কার সাথে ঘুমোলো, সঙ্গম করল, বিষ্ঠা খেলো, মূত্র চাটল, তাতে আমার কি? আমি বলি, আপনার চা খাওয়া তো শেষ হয়েছে। ভদ্রলোক কাঁপতে কাঁপতে চেয়ার থেকে উঠে দাঁড়ান। মনে হয় পড়ে যাবেন, কিন্তু তিনি পুরুষ, পড়েন না। দরজা টেনে বেরিয়ে যান। আমি কি তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখব তিনি কিভাবে বেরোচ্ছেন? দেখব আমার ঘর থেকে একটি মানুষ না পশু বেরোচ্ছে? আমার ইচ্ছে করে না, আমার ঘেন্না লাগে না, রাগও ধরে না। আমি হেসে একটি বই খুলে ধরি এবং দেখতে পাই ভদ্রলোক এখনই ছুটে যাচ্ছেন বাসার দিকে। স্ত্রীকে রান্নাঘর থেকে টেনে এনে বিছানায় ফেলে তার উপর চড়ছেন। ভদ্রমহিলা বিস্মিত হয়ে হাঁপাচ্ছেন।